আজকে আমাদের যে ক্লাসটা এই ক্লাসটা হচ্ছিল যে আমরা একটা কমপ্লেক্স মেডিসিন সম্পর্কে জানবো। তো আমাদের কমপ্লেক্স মেডিসিনের আজকের মেডিসিন হতেছে স্ক্রোফলোসো 13। স্ক্রোফলোসো 13 মূলত ডায়াবেটিস মেলাইটিস ব্যবস্থাপনার একটি প্রধান ইলেকট্রো হোমিওপ্যাথিক কম্পাউন্ড রেমেডি হিসেবে বিবেচিত হয়। দ্যাট মিনস হচ্ছিল যে আমাদের যতগুলা মেডিসিন আছে মেডিসিনের ভিতরে হচ্ছিল S13 মানে স্ক্রোফলোসো 13 যে মেডিসিনটা আছে এই মেডিসিনটা হচ্ছিল বেসিক্যালি ডায়াবেটিসের রোগী যারা আছেন, হ্যাঁ, তাদেরকে আপনারা এই মেডিসিনটা প্রয়োগ করতে পারেন। যেহেতু হচ্ছিল যে এইটা ডায়াবেটিস মেলাইটাইটিসের উপর বেস করে বানানো, এর কারণ হচ্ছিল এই মেডিসিনটাকে আবার অনেকে ডাইড্রোজেন নামেও ডেকে থাকেন। এবং ইলেকট্রো হোমিওপ্যাথি চিকিৎসকদের কাছে এই মেডিসিনটা ডাইড্রোজেন নামে পরিচিত। এই মেডিসিনটা ইচ্ছা করলে আপনারা নিজেরাই তৈরি করতে পারেন। হ্যাঁ, আপনাদের কাছে যদি S13 মেডিসিন না থাকে সেই ক্ষেত্রে আপনারা যদি আপনাদের কাছে S6 থাকে, F1 থাকে, WE থাকে এবং হচ্ছিল C17, এই চারটা মেডিসিন যদি থাকে তাহলে এই চারটা মেডিসিন দিয়ে আপনারা এই মেডিসিনটা তৈরি করতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা S6 এর 35%, মানে আপনি যদি আপনি যদি হচ্ছিল 100 ml এর একটা মেডিসিন বানাইতে চান তাহলে 35% মানে 35 ml আপনি দিবেন S6, F1 30% দিবেন মানে 30 ml, WE 30 ml এবং হচ্ছিল C17 যেটা আছে এটা দিবেন 5 ml। তো এইটা দিয়া হচ্ছিল যে আমার S13 তৈরি হয়। আর আনঅফিসিয়ালি যদি আপনারা ধরেন এই মিলিগুলা না বুঝেন তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছিল যে পার্সেন্ট যে সংখ্যাটা দেওয়া আছে পার্সেন্টের জায়গায় আপনারা ড্রপ ব্যবহার করেন। মানে হচ্ছিল S6 35 ড্রপ নেন, F1 30 ড্রপ নেন, WE 30 ড্রপ আর C17 যেটা আছে এটা হলো 5 ড্রপ। হ্যাঁ, একটা শিশিতে D3 বেস থেকে আপনারা এই মেডিসিনগুলা প্রত্যেকটা থেকে এই ফোঁটাগুলা নেন, এরপরে সেইটা তাহলে সেটা থেকে আপনারা পরবর্তীতে D5 D6 এ তৈরি করতে পারবেন। রোগ ভেদে আপনারা এই মেডিসিনটার ইচ্ছা করলে 30, 200, 1000 বা 10,000 পটেন্সিতে তৈরি করতে পারেন। মেথড সেম, শুধু পটেন্সির ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছিল যে আপনারা যদি ধরেন 30 ml বা 45 ml অথবা 100 ml এ যদি মেডিসিন তৈরি করতে চান তাহলে আপনারা 100 ml RS বা 30 ml RS যেটাই আপনারা নেন, হ্যাঁ, নেওয়ার পরে সেইখানে ওই অনুপাতে আপনারা মেডিসিনগুলো ড্রপ ইকুয়েশন করবেন। মানে হচ্ছিল যে আপনারা ধরেন 30 ml এ যদি আপনারা 35 30 30 এবং হচ্ছিল 5 ড্রপ করে দেন তাহলে আপনারা ধরেন 60 ml এ তার ডাবল করবেন, হ্যাঁ, 90 ml এ যা হচ্ছিল যে 3 গুণ এইভাবে দিবেন আর কি। হ্যাঁ, যেমন হচ্ছিল ধরেন যদি 30 ml এ আপনারা C17 5 ফোঁটা দেন তাহলে 60 ml এ দিবেন 10 ফোঁটা এবং 90 ml এ দিবেন 15 ফোঁটা। আর ওই বাকি ওষুধগুলাও ওই রকম, যেমন WE 30 ফোঁটা আছে, 60 ml এর ক্ষেত্রে আপনারা 60 ফোঁটা দিবেন, 90 ml এ যা হচ্ছিল আপনারা 90 ফোঁটা দিবেন। 35 এর যেটা আছে S6 সেটার ক্ষেত্রেও সেম, 30 ml এ আপনারা 35 ড্রপ দিতেছেন, সেইখানে আপনারা কি বলে 60 ml এ যা হচ্ছিল যে 70 ড্রপ দিবেন আর 90 ml এ যা হচ্ছিল যে আরো 35 অ্যাড করবেন মানে 105 ফোঁটা দিবেন। এইভাবে দিয়ে আপনারা মেডিসিন তৈরি করতে পারেন। এবং 90 ml মেডিসিন ইজ হিউজ মেডিসিন। হ্যাঁ, এইটা আপনারা গ্লোবিউলস আকারে না দিয়ে যেহেতু ডায়াবেটিস মেলাইটাইটিসের রোগীদের দিবেন সেক্ষেত্রে আপনারা যে ব্ল্যাঙ্ক যে
বায়োকেমিক যে বড়িগুলো আছে, ব্ল্যাঙ্ক বড়িগুলো আছে, হ্যাঁ, এই ব্ল্যাঙ্ক বড়িগুলোতে আপনারা এইগুলা প্রয়োগ করতে পারেন। তো এই জি বায়োকেমিক্যাল ব্ল্যাঙ্ক বড়ি তো বড় বড় ট্যাবলেট, ওই যে বায়োকেমিকের বড়ি ওইগুলাই তো। হ্যাঁ ওগুলোর মধ্যে মেডিসিন দিলে অনেক মেডিসিন লাগবে না? না 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 না, ওইটার ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছিল যে একটা স্প্রে বোতল নেবেন, ঠিক আছে। আপনারা যেহেতু আরএস বেস মেডিসিন বানাবেন, ঠিক আছে, স্প্রে বোতল নেবেন, তো বড়িগুলারে একটু ছড়ায় রাখা, হ্যাঁ, ওইখানে হচ্ছিল 2-3 পাপ স্প্রে করবেন, তাতে 2-3 ফোঁটার মতো হচ্ছিল আপনার মানে ইয়া হবে, যাবে। এবং হচ্ছিল যে এই যে স্প্রেটা করলেন, এই স্প্রে বোতলগুলা বাইরে কিনতে পাওয়া যায়, আপনারা কি বলে হয়তোবা এগুলা আপনি 20-25 টাকা নেবে। ইভেন হচ্ছিল যে আরএফএল কোম্পানি, ওই যে বেস্ট বাই বা হচ্ছিল যে আরএফএল এর পণ্য যারা বিক্রি করে, হ্যাঁ, এইদের দোকানে যে হচ্ছিল স্প্রে বোতলগুলো পাবেন 20-25-30 টাকা নিবে। এটারে ভালো করে পরিষ্কার করে পরে হচ্ছিল ওইটাতে মেডিসিন দিয়া সেই মেডিসিন আপনারা 2-3 বার ওই ইসের ভিতরে স্প্রে করলে সব বড়িতেই মানে হচ্ছিল যে আশা করি যে স্প্রে সমানভাবে না পড়লেও মেডিসিন যাবে আর কি, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনাদের অত মেডিসিন অপচয় হবে না। ক্লিয়ার বিষয়টা? এলে কিন্তু মানে এই বিষয়টা টোটালি আনঅফিসিয়াল, ঠিক আছে। হ্যাঁ, এটা অফিসিয়াল সিস্টেমটা একটু ডিফারেন্ট। ইসের কি বলে মানে বায়োকেমিকের বড়িতে মেডিসিন আরএস থেকে মেডিসিন বানানোর প্রসেসটা একটু ডিফারেন্ট আছে, হ্যাঁ। আমি জাস্ট হচ্ছিল ম্যানুয়াল আপনাদেরকে একটা আইডিয়া দিলাম যে আপনারা এইভাবে ওইটা করতে পারেন, এবং রোগীদেরকে 4টা-5টা করে বড়ি খাইতে দিলেন সকালে রাতে বা শুধু সকালবেলা, তাতেও কাজ করবে। এবং হচ্ছিল যে চেষ্টা করবেন এটা মানে রোগীর অবস্থার উপর বেস করে, তাদের মেটাবলিক সিস্টেমের উপর, সবকিছুর উপরে বেস করে আপনারা এই মেডিসিনটার পাওয়ার উঠানামা করাবেন। তবে হচ্ছিল যে D5 বেসটা ভালো কাজ করে অথবা সেকেন্ড ডাইলেশন বেসটা ভালো কাজ করে। টেবিল প্র্যাকটিসের উপরে বিষয়টা টোটালি ডিপেন্ড করে। অনেক সময় 30 পটেন্সি বা 200 পটেন্সিতে দিলেও রোগীর ক্ষেত্রে ভালো কাজ করে। তবে আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আমি বলতেছি একটা জিনিস, সেটা হচ্ছিল যে যারা সোরাইসিসের সিভিয়ার রোগী যারা আছে, হ্যাঁ, এই সোরাইসিস সিভিয়ার রোগীদের ক্ষেত্রে আপনারা নিউট্রালে মেডিসিন দিবেন। নেগেটিভে মেডিসিন দিলে তাদের সোরাইসিসটা বাইরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সোরাইসিস সিফিলিস যাদের আছে এবং এইটা সিভিয়ার লেভেলে যাদের আছে, তাদের ক্ষেত্রে এই মেডিসিনটা মানে নেগেটিভে দেওয়া থেকে বিরত থাকবেন। পজিটিভে দিলে বা হচ্ছিল নিউট্রালে দিলে কোনো সমস্যা হয় না। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাদের বলতেছি। এক একজনের অভিজ্ঞতা এক এক রকম থাকে, তো সেই অভিজ্ঞতার আলোকে আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এবার আসেন যে এই S13 মেডিসিনটা আসলে কেন, হ্যাঁ, কেন S13 মেডিসিনটা এখানে আমি একটু আবার ইন্টারফেয়ার করি আগে। ওই যে এর কথা বললেন, বানানোর কথা, পটেন্সি বানানোর কথা বললেন, যেমন আমার কাছে তো পটেন্সি গুলো আছে, বিভিন্ন পটেন্সি আছে। আমি যে কোনো পটেন্সির মেডিসিন এই রেশিওতে মিক্সড করলেই তো ওই পটেন্সি হয়ে যাবে। জি, আমার তো নতুন করে D3 থেকে এই রেশিওতে তৈরি করে তারপরে তো আবার জাম্পিং করে বানানোর প্রয়োজন নাই। যেমন আমার 200 মেডিসিন আছে, 200 এর এই রেশিওতে ব্যবহার করলে মানে মিশ্রণ করলেই তো 200 হয়ে যাবে। হ্যাঁ, না যে আর যেটা বললেন যে 30 ml তারপরে যে 60 ml, এটা আর একটু ক্লিয়ার করেন তো দেখি। আচ্ছা, মানে মেইনলি হচ্ছিল যে আপনি যেটা বলছেন এটাই হচ্ছিল অথেন্টিক, ঠিক আছে। যে আমার 200 পটেন্সির মেডিসিন আছে, তো 200 পটেন্সির থেকে আমি হচ্ছিল সরাসরি 225 পটেন্সি থেকে একটা খালি কৌটাতে বা খালি শিশিতে আমি 35-30-30 এবং হচ্ছিল যে 5% মেডিসিনগুলো নিব, ঠিক আছে। কিন্তু যদি হচ্ছিল আপনি মনে করেন না আমার ওষুধ বেশি নষ্ট হয়ে যাইতেছে বা অপচয় হয়ে যাইতেছে, সেই ক্ষেত্রে আপনি হচ্ছিল যে 30 ml বা 60 ml বা হচ্ছিল 90 ml আপনারা হচ্ছিল যে এই সেম রেশিওতেই, কারণ হচ্ছিল 30 ml এর আরএস নিলেন, 30 ml আরএস নিলেন, 30 ml আরএস এর ভিতরে আপনার 6
30 ড্রপ, F1 30 S6 35 ড্রপ, F1 30 ড্রপ, WE 30 ড্রপ এবং হচ্ছে C17 5 ড্রপ দিয়ে হচ্ছে যে আপনারা যদি কি বলে 50টা ঝাঁকি দেন সেই ক্ষেত্রেও এইটা S13 মেডিসিন হয়ে যাবে এবং হচ্ছে সেটা 200 পটেন্সিতেই হবে এবং 200 পটেন্সিতে কাজ করবে। ঠিক তদ্রুপভাবে ধরেন হচ্ছে যদি আপনারা এটা 60 ml এ বানাইতে চান সেই ক্ষেত্রে জাস্ট এটারে মাল্টিপ্লাই করবেন 2 দিয়া 30 এর সাথে 2 মাল্টিপ্লাই করে যে এটা আসে 60 ড্রপ আপনারা 60 ড্রপ মেডিসিন দিবেন। 35 এর ক্ষেত্রে মাল্টিপ্লাই করলে 70 আসে আপনারা 70 ড্রপ 60 ml এর জন্য ইউজ করবেন। হ্যাঁ, আপনার একটা জিনিস মনে রাখবেন আপনার মেডিসিনের আমি যে এই যে আবার একটু বলি যে 30 ml আমি এই রেশিওতে দিলাম 30 ml RS এ আমি 35 ড্রপ 30 ড্রপ 30 ড্রপ আর 5 ড্রপ জি হ্যাঁ এটা দিলাম 30 ml RS এর মধ্যে এটা দিলাম দেওয়ার পরে ওই মেডিসিনটা আমি যে পটেনশিয়াল দিলাম সেই মেডিসিনে সেই পটেনশিয়াল 30 ml মেডিসিন তৈরি হয়ে গেল। এক্স্যাক্টলি। তাহলে ওই মেডিসিনটা আমি কি রোগীকে সরাসরি দেব না ওইখান থেকে আবার রোগীকে আমি রেডি করে দেব যে ওইখান থেকেও আপনি রোগীকে রেডি করে দিতে পারেন বা ওইখান থেকেও সরাসরি রোগীকে দিতে পারেন। হ্যাঁ যেমন 100 ml বোতলে আমি দিলাম ওই 30 ml থেকে 8-10 ফোঁটা দিয়ে বা মানে ঝাঁকি দিয়ে ডিস্টিল ওয়াটার দিয়ে দিলাম উনি দিনে একবার করে খেলো বা দুইবার খেলো এরকম এক্স্যাক্টলি দিতে পারেন। ঠিক আছে, বিষয়টা হইতেছে দেখেন আপনি যদি 30 মানে কি বলে এটা যেন কি বলে মানে হচ্ছিল যে 200 আপনারা যদি সরাসরি মানে হচ্ছিল যে 200 এর প্রত্যেকটা মেডিসিন S6 F1 WE C17 এটা সরাসরি হচ্ছিল 35% 30% এবং 5% সরাসরি ডাইলিউট করেন। হ্যাঁ, এবং ওইখানে যদি কোনো প্রকার RS না মিশান হ্যাঁ তাহলে সেটা হচ্ছিল যে এটা আপনার স্থূল মাত্রায় মেডিসিনটা তৈরি হলো এবং হচ্ছিল যে আপনি এই জায়গাতে যখন মেডিসিনটা প্রয়োগ করবেন তখন এটা স্থূল মাত্রা প্রয়োগ করতেছেন। হ্যাঁ, এইখান থেকে আপনি এই মেডিসিনটা তৈরি করার পরে এইটা যখন যদি আপনি আবার ধরেন যে আপনি মেডিসিনটা তৈরি করলেন এইখান থেকে যদি আপনি ধরেন হচ্ছিল 30 ml এর ভিতরে আপনি 2-4-5 ফোঁটা দিয়ে দিলেন তখন সেটা হচ্ছিল আর স্থূল মাত্রা থাকলো না, ওটা কিন্তু 200 পটেন্সিরই হচ্ছিল সূক্ষ্ম মাত্রা যাইতেছে। এইভাবে আপনি যত ডাইলেশন করবেন হ্যাঁ এটা তত সূক্ষ্ম মাত্রায় যাবে। ঠিক আছে, কারণ আপনি 5000 লিটারের ভিতরে যদি 1 ফোঁটা দিয়ে দেন কথার কথা হ্যাঁ কি বলে আমার হোমিওপ্যাথির থিওরিতে আপনি যদি হচ্ছিল এই 5000 লিটারের ভিতরে 1 ফোঁটা দিয়ে এটারও যদি হচ্ছিল যে আপনি ঠিক মতো ডাইলেশন করতে পারেন তাহলে কিন্তু এই পুরো 5000 লিটারই হচ্ছিল যে আপনার 200 শক্তির সূক্ষ্ম মাত্রায় যাবে। বাট মেন বিষয়টা হচ্ছিল যে এই 1 ফোঁটা 5000 লিটারের ভিতরে ডাইলেশন করা খুবই ডিফিকাল্ট। ঠিক আছে, যার কারণে হচ্ছিল যে ওটা অবাস্তব কথা। আর এই লজিকগুলাই হচ্ছিল যে সর্বোচ্চ 100 ml এই হলো ইজি। হ্যাঁ 30 ml থেকে 100 ml এইগুলাই ইজি আর কি। জি হ্যাঁ, তো হচ্ছিল যে আপনারা এই আমি আপনাদেরকে দুইটা পলিসি শিখিয়ে দিলাম মানে আপনারা যে পলিসিতে আপনারা যেভাবে কাজ করেন হ্যাঁ আপনারা যেভাবে কমফোর্ট ফিল করেন আপনারা ওইভাবে কাজ করবেন। বাট একটা জিনিস হচ্ছিল যে আপনি ইলেকট্রো হোমিওপ্যাথি মেডিসিন যত স্থূল মাত্রায় প্রয়োগ করবেন আপনার রুগীর উপশমটা হচ্ছিল তত ভালো পাবেন এবং রেজাল্ট বা ফিডব্যাকটা আপনারা তত ভালো পাবেন। বিকজ অফ হচ্ছিল যে ইলেকট্রো হোমিওপ্যাথি মেডিসিনটা আসলে হোমিওপ্যাথি মেডিসিন না, দ্যাটস ওয়াই মানে অত সূক্ষ্ম মাত্রায় এটা কাজ করে না। হ্যাঁ, এবং হচ্ছিল এটার ধরেন হচ্ছিল প্রয়োগ বিধির ক্ষেত্রে কিছু পার্থক্য আছে যেটা হোমিওপ্যাথির সাথে মিলে না। যেমন হচ্ছিল যে আমরা ধরেন হচ্ছিল ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আমরা মেডিসিন হচ্ছিল স্থূল মাত্রায় প্রয়োগ করি মানে পজিটিভে প্রয়োগ করি। আর হচ্ছিল অ্যাকুট ডিজিজের ক্ষেত্রে এটা হচ্ছিল নেগেটিভ, মোর নেগেটিভ, যত নেগেটিভ দেওয়া যায় তত নেগেটিভই হচ্ছিল যে আমরা এটা স্থূল মাত্রায় বা সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করি তাহলে কাজ ভালো হয়। কিন্তু হোমিওপ্যাথিতে কিন্তু আসলে বিষয়টা ক্রনিক বা অ্যাকুট ডিজিজের ক্ষেত্রে এরকম বিষয়টা না, ওটা হচ্ছিল রোগীর লক্ষণ এবং তার জীবনী শক্তির উপরে বেস করে হচ্ছিল পটেন্সিটা নির্ধারণ করতে হয়। বাট ইলেকট্রো হোমিওপ্যাথিতে জীবনী শক্তি না, রোগীর জীবনী শক্তির উপর লক্ষ্য রাখা হচ্ছিল যে আপনার হচ্ছিল স্থূল মাত্রা এবং সূক্ষ্ম মাত্রা নির্ধারণ করতে হয়। হ্যাঁ, জীবনী শক্তি যত কম তত স্থূল মাত্রা দিতে হয়, জীবনী শক্তি যত বেশি আছে তার তত সূক্ষ্ম মাত্রায় মেডিসিন দিতে হয়। বাট হচ্ছিল রোগের অবস্থান ক্রনিক এবং অ্যাকুইটের অবস্থার উপরে বেস করে হচ্ছিল যে আমাকে পজিটিভ এবং নেগেটিভ মেডিসিন নির্বাচন করতে হয়। হ্যাঁ,
যার কারণে হচ্ছে হলো যে আপনারা ইলেকট্রো হোমিওপ্যাথি মেডিসিন আপনারা চেষ্টা করবেন বেশিরভাগ ক্ষেত্রেই স্থূল মাত্রায় প্রয়োগ করতে, তাতে হচ্ছে হলো জীবনী শক্তির উপরে প্রভাব বিস্তারটা বেশি করে এবং হচ্ছে হলো জীবনী শক্তি যদি ভাইটাল ফোর্স আপনাকে হচ্ছে হলো যে আপনার বডিতে সহায় হয়, সেক্ষেত্রে হচ্ছে হলো রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউনিটি সিস্টেমটা বৃদ্ধি পায়। হ্যাঁ, তো তো আসেন আমরা হচ্ছিল যে মেন ইস্যুতে থাকি, যে স্ক্রোফলোসো 13 মেডিসিনটা মূলত হচ্ছিল যে প্যানক্রিয়াস, লিভার, তারপর হচ্ছিল আমার লিম্ফেটিক সিস্টেম, হ্যাঁ, এর উপর হচ্ছিল সমন্বিতভাবে প্রভাব ফেলে এবং গ্লুকোজ নিয়ন্ত্রণের সহায়ক ভূমিকা পালন করে। নার্ভিক্যাল সিস্টেম মানে নার্ভাস সিস্টেমের অস্থিরতা প্রশমিত করে এবং দেহের অভ্যন্তরীণ হরমোনাল ব্যালেন্সটা হচ্ছিল যে পুনঃপ্রতিষ্ঠা করতে সাহায্য করে। টিস্যু স্তরের এটি কোষীয় বিপাকীয় মানে হচ্ছিল সেলুলার মেটাবলিজমের উন্নত সাধন করে এবং দেশের হচ্ছিল হোমোস্ট্যাটিস্টিক্সটাকে হচ্ছিল ঠিক রাখতে বা হচ্ছিল বজায় রাখতে সাহায্য করে, যার ফলে ডায়াবেটিক রোগীদের দীর্ঘমেয়াদী জটিলতা হ্রাসে এটি একটি গুরুত্বপূর্ণ এবং প্রধান ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, তো এই স্ক্রোফলোসো 13 বা S13 আমাদের কোন কোন অঙ্গে মূলত কাজ করে? ঠিক আছে, S13 প্রধানত হচ্ছিল কার্যক্ষেত্র হচ্ছিল যে আমার ডাইজেস্টিভ সিস্টেম এবং হচ্ছিল যে বজ্র নিঃসরণ তন্ত্র যেগুলো আছে মানে হচ্ছিল যে যেমন ধরেন হচ্ছিল যে পাকস্থলী, তারপর হচ্ছিল আছে আমার ডিউডেনাম, হ্যাঁ, ইন্টেস্টাইন, এই জায়গায় স্মল ইন্টেস্টাইন, বিগ ইন্টেস্টাইন এবং সংশ্লিষ্ট এবং এদের সংশ্লিষ্ট যে মিউকাস মেমব্রেন আছে, হুম, এর যে কার্যকারিতা নিয়ন্ত্রণ করে এবং হচ্ছিল পূর্ণ এবং হচ্ছিল যে এদের যে কার্যক্ষমতা হারা যায় তা পুনরুদ্ধার করতে হচ্ছিল সহায়ক ভূমিকা পালন করে। তার সাথে ঠিক আছে লিভার, স্প্লিন, হ্যাঁ, এর উপর হচ্ছিল যে গভীরভাবে কাজ করে পিত্তরস নিঃসরণ এবং হচ্ছিল যে হেপাটাইটিক বিপাক যেটা হচ্ছে হেপাটাইটিক মেটাবলিজম নিয়ন্ত্রণের মাধ্যমে হজম এবং শ্বসন প্রক্রিয়াকে ভারসাম্যপূর্ণ রাখে। প্যানক্রিয়াস যেটা আমরা হচ্ছিল যে অগ্নাশয় হিসেবে চিনি, হ্যাঁ, এর হচ্ছিল যে এন্ডোক্রাইন ফাংশন যেটা আছে, এর মাধ্যমে হচ্ছিল গ্লুকোজ মেটাবলিজমের নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, যা ডায়াবেটিস মেলাইটাইটিস জনিত জটিল অবস্থা হচ্ছিল যে মানে হচ্ছিল যে জটিল অবস্থারে হচ্ছিল স্বাভাবিক করতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঠিক আছে, ইউরিনারি সিস্টেমের মধ্যে হচ্ছিল যেমন ধরেন হচ্ছিল যে কিডনি, হ্যাঁ, তারপর হচ্ছিল ইউরেট্রা, ইউরিনারি ব্লাডার, এর হচ্ছিল যে কি বলে টিস্যুকে ক্রিয়াশীল করে হচ্ছিল যে আমার মূত্র নিঃসরণ এবং হচ্ছিল শোধন প্রক্রিয়া উন্নত করে এবং লিম্ফেটিক সিস্টেমের মধ্যে হচ্ছিল টিস্যু ড্রেনেজ এবং হচ্ছিল যে টক্সিন অপারেশন করতে সাহায্য করে। নার্ভাস সিস্টেমে এটি হচ্ছিল সোলার প্লেক্স এবং হচ্ছিল সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এবং হচ্ছিল যে স্পাইনাল কর্ড, গ্যাংলিওলিন কর্ড, হ্যাঁ, এদের হচ্ছিল যে এদের উপর প্রশমক এবং নিয়ন্ত্রণমূলক প্রভাব ফেলে, যা দেহের নিউরোমেটাবলিক ভারসাম্য রক্ষা করে। এছাড়া হচ্ছিল যে বিভিন্ন রকম গ্রন্থি, অন্তঃস্রাবীয় কি বলে আমার হচ্ছিল যে মানে হচ্ছিল যে এন্ডোক্রাইন সিস্টেম, হ্যাঁ, এন্ডোক্রাইন সিস্টেম আছে যেগুলা এন্ডোক্রাইন সিস্টেমের ভিতরে হচ্ছিল অ্যাড্রিনাল এবং হচ্ছিল পিটুইটারি গ্ল্যান্ডের যে ফাংশন আছে তার উপরে প্রভাব করে শরীরের হচ্ছিল যে হরমোনের ব্যালেন্স করে বা হরমোনের হচ্ছিল যে বিষয়গুলোর হচ্ছিল যে আমার সমন্বয় সাধন করে আর কি, হ্যাঁ, ব্লাড এবং হচ্ছিল যে আমার সামগ্রিক মেটাবলিক সিস্টেমের হচ্ছিল গ্লুকোজ এবং ইউরিক অ্যাসিডের ভারসাম্য নিয়ন্ত্রণ করে
এর মাধ্যমে নিয়ন্ত্রণ করে এবং নিয়ন্ত্রণের মাধ্যমে হচ্ছিল ডিটক্সিফিকেশন প্রক্রিয়ারে সক্রিয় রাখে, ইমিউনিটি সিস্টেম এবং টিস্যু প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং হচ্ছিল যে রিজেনারেশন মানে ঘটিয়ে মানে হচ্ছিল যে নতুন করে হচ্ছিল অথবা সে মানে যে টিস্যুগুলার হচ্ছিল যে ক্ষমতাগুলা ধ্বংস হয়ে গেছিল সেগুলোর হচ্ছিল পুনরুজ্জীবিত করে এবং পুনরুজ্জীবিতের মাধ্যমে হচ্ছিল যে কি ভারসাম্য বজায় রাখে। ঠিক আছে, তো হচ্ছিল যে আমার অঙ্গগুলার ভিতরে এই অঙ্গগুলাতে হচ্ছিল মেইনলি কাজ করে যেটা হচ্ছিল ডাইজেস্টিভ সিস্টেম, হ্যাঁ, এবং হচ্ছিল যে আমার ডাইজেস্টিভ সিস্টেমের ভিতরে হচ্ছিল যে আমার ডিউডেনাম, তারপর হচ্ছিল পাকস্থলী, স্মল ইন্টেস্টাইন, বিগ ইন্টেস্টাইন, এর সাথে হচ্ছিল লিভার, স্প্লিন, হ্যাঁ, এবং সবচেয়ে বড় জিনিস যে জিনিসটা সেটা হচ্ছিল যে প্যানক্রিয়াসের উপরে সরাসরি প্রভাব বিস্তার করে। যেহেতু হচ্ছিল যে আমার C17 আছে, C17 মেডিসিনটা হচ্ছিল প্যানক্রিয়াস লেভেলে ভালোভাবে কাজ করে, হ্যাঁ, তো হচ্ছিল যার কারণে C17 শুধু প্যানক্রিয়াস লেভেলে কাজ করে না, এটা হচ্ছিল মূত্রতন্ত্রের হচ্ছিল প্রত্যেকটা এরিয়াতে কাজ করে, যেমন কিডনি, হ্যাঁ, ইউরিক অ্যাসিড দূর করে, তারপর হচ্ছিল যে আমার কি বলে লিম্ফেটিক সিস্টেমের উপরে কাজ করে। সো দ্যাটস ওয়াই C17 মেডিসিনটা হচ্ছিল যে আমার গ্লুকোজ জনিত যে হচ্ছিল যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলোর হচ্ছিল রিসলভ করতে ব্যাপকভাবে ভূমিকা রাখে হচ্ছিল যে আমার এই স্ক্রোফলোসো 13। রোগ বিস্তারের ক্ষেত্রে আপনারা কি ইয়াটা দেখতে পাচ্ছেন না যে কি বলে প্রেজেন্টেশনটা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ পারছি দেখা যাচ্ছে ছোট বোঝা যাচ্ছে না, একটু বড় করলে ভালো হয়। মোবাইলের স্ক্রিন আমি তো অনেক বড় টিভিতে দেখতেছি, আমার তো আসলে ঝামেলা হইতেছে না, মোবাইলের স্ক্রিন একটু পিছিয়ে আসতেছে। কিছু লেখা ছোট যেগুলো ছিল আসলে যে ইসের জন্য, উপরে যে লেখাগুলো আছে আসলে ওই জায়গায় স্ক্রোফলোসো 13 এরই কথা, আর এমনি হচ্ছিল যে আপনারা এটারে যদি ইয়া করে নেন তাহলে একটু ভালো হবে, আর ল্যান্ডস্কেপে যদি নেন ঠিক আছে তাহলে আপনাদের জন্য আরেকটু সুবিধা হবে আর কি, বা হচ্ছিল এটারে আপনারা যদি আপনাদের স্ক্রিনে ফুল স্ক্রিন করে নেন, করার পরে ল্যান্ডস্কেপে যদি রাখেন তাহলে আপনারা এই জিনিসগুলো আরেকটু ভালোভাবে দেখতে পারবেন। আচ্ছা যাক, তো হচ্ছিল রোগ বিস্তারের ক্ষেত্রে হচ্ছিল যে কি বলে আমার মানে হচ্ছিল যে এটা প্রধানত হচ্ছিল যে আমার হচ্ছিল যে কি বলে দেহের মেটাবলিক এবং হচ্ছিল যে ডাইজেস্টিভ এবং হচ্ছিল মূত্র মূত্র বহিকরণের এবং হচ্ছিল স্নায়ু নিয়ন্ত্রণের ক্ষেত্রে মানে হচ্ছিল যে এটা কাজ করে, এবং হচ্ছিল যে রোগগুলা মূলত এই দিকের যে ধরনের রোগগুলো আছে এই রোগগুলোর উপরেই মানে মানে এই যে অর্গানগুলো আছে এই অর্গান এর উপরে বেসিক্যালি হচ্ছিল রোগগুলো আসে। হ্যাঁ, এখন কি ধরনের রোগ আসে, প্রত্যেকটা মেডিসিনের হচ্ছিল যে রোগের বিস্তর অনেক, হ্যাঁ, মানে অনেক রোগের নাম, তো সেই ক্ষেত্রে আসলে আমি আসলে রোগের নামগুলা এখানে দিতে চাইতেছি না বা বলতে চাইতেছি না, বাট হচ্ছিল যে কিছু কিছু বিষয় আছে যে জিনিসগুলো হচ্ছিল কমন এবং হচ্ছিল এই জিনিসগুলো বলা যায়, কিন্তু হচ্ছিল যে কি কোন কোন অঙ্গে হচ্ছিল এই রোগগুলো বিস্তার করে সেই ব্যাপারটা নিয়ে হচ্ছিল আপনাদের সাথে আসলে আমি শেয়ার করতে চাইতেছি। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছিল যে আমার যে মেটাবলিক ইমব্যালেন্সমেন্ট, হ্যাঁ, মানে S13 মূলত হচ্ছিল যে বিপাকীয় ভারসাম্যহীনতার উপরে কাজ করে, মেটাবলিক ইমব্যালেন্সমেন্টের উপরে কাজ করে, বিশেষ করে হচ্ছিল শর্করা বিপাকীয় অস্বাভাবিকতা, ডায়াবেটিস মেলাইটিস যেটা বললো, তারপর হচ্ছিল ডায়াবেটিস ইনসিপিড ইনসিপিডাস, হ্যাঁ, এবং হচ্ছিল দীর্ঘস্থায়ী বিপাকীয় দুর্বলতা ক্ষেত্রে এটি শরীরে হচ্ছিল গ্লুকোজ নিয়ন্ত্রণ করে, শক্তি উৎপাদন করে এবং হচ্ছিল যে কোষীয় পুষ্টি ব্যবস্থা উপরে ব্যবস্থার সঙ্গে হচ্ছিল এটা মানে সম্পর্কিত বলে বিবেচিত হয়। হ্যাঁ, এবং হচ্ছিল যে যারা এক্সপার্ট ডাক্তার আছে তারা হচ্ছিল মানে যারা ইলেকট্রোহোমিওপ্যাথির
এক্সপার্ট আছে, গবেষক আছে, তারা এটা দাবি করে থাকেন। এবং হচ্ছিল যে প্যানক্রিয়াস, লিভার এবং হচ্ছিল যে আমার কি বলে এন্ডোক্রাইন সিস্টেমের কার্যগত ক্ষমতাগুলোরে বৃদ্ধি করে হচ্ছিল যে আমার মানে স্ক্রোফোলোসো 13। হ্যাঁ, তো ডাইজেস্টিভ সিস্টেমের উপর হচ্ছিল যে আমার কি স্ক্রোফোলোসো 13 হচ্ছিল আমার পাকস্থলী, স্মল ইন্টেস্টাইন এবং মানে সংশ্লিষ্ট পাচন প্রক্রিয়ার উপরে কাজ করে বলে উল্লেখ করা হয়েছে। অজীর্ণতা, হজমের দুর্বলতা, মানে হচ্ছিল যে খাদ্য শোষণের সমস্যা এবং দীর্ঘস্থায়ী পুষ্টিগত দুর্বলতার ক্ষেত্রে আমার হচ্ছিল স্ক্রোফোলোসো 13 কাজ করে। এছাড়া হচ্ছিল যে আমার ইউরিনারি সিস্টেমের উপর হচ্ছিল যে কিডনি, মূত্র, ইউরিনারি ট্র্যাক, মূত্রনালী যেটা বলি, এবং হচ্ছিল যে বজ্র নির্গমন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত যা আছে, এই সাথে এই সম্পর্কিত যে যত ধরনের রোগগুলো আছে, এই রোগগুলোর উপরে আমার S13 একাই যথেষ্ট। এবং সে হচ্ছিল যে শুধু S13টা ব্যবহার করলেই এই কিডনি এবং হচ্ছিল যে ইউরিনারি ট্র্যাক এবং ইউরিনারি ট্র্যাকের যত ধরনের রোগ আছে, রোগগুলারে সে হচ্ছিল নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, এই মূত্রনালীর অস্বস্তি, মূত্রের জ্বালা, মূত্রনালীর সংক্রমণ, তারপর হচ্ছিল কিডনি স্টোন, ইউরিক অ্যাসিড, তারপর হচ্ছিল যে ইউরিক জনিত কোনো সমস্যা, অ্যাসিড জনিত যদি কোনো সমস্যা থাকে, সেই ক্ষেত্রে হচ্ছিল যে আমার স্ক্রোফোলোসো 13 কাজ করে। এছাড়া হচ্ছিল যে নার্ভাস সিস্টেমের হচ্ছিল যে সিম্প্যাথেটিক নার্ভের নিয়ন্ত্রণ ব্যবস্থা যদি অনিয়ন্ত্রিত হয়ে যায়, সোলার প্লেক্স এবং হচ্ছিল সক্রিয় স্নায়ু যেগুলো ছিল অটোমেটিক নার্ভাস সিস্টেম আছে, তার ভারসাম্যহীনতা হইলে S13 ভালো কাজ করে। এর মাধ্যমে হচ্ছিল যে দেহের হজম, নিঃসরণ, হরমোন নিয়ন্ত্রণ এবং হচ্ছিল সামগ্রিক শারীরিক বৃত্তির সমন্বয় বজায় রাখতে মানে হচ্ছিল স্ক্রোফোলোসো 13 বা S13 সহায়ক ভূমিকা পালন করে। তো ইসে যদি আসি, স্ক্রোফোলোসো 13 এর ধারণা ছিল যে আমি বিপাকীয় সিস্টেম, মানে হচ্ছিল যে পরিপাকতন্ত্রের ডাইজেস্টিভ সিস্টেমে যদি আসি, তাহলে পাকস্থলী, ডিউডেনাম এবং হচ্ছিল অন্ত্র, এর হচ্ছিল এনজাইমিটি এবং হচ্ছিল সিক্রেটরি কার্যক্রমের সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করে, যার ফলে পুষ্টি শোষণ, মানে হচ্ছিল যে নিউট্রিশন অ্যাডপশন সে করতে পারে। এবং এই পুষ্টি শোষণ করে কিন্তু সে কোথায় দেয়? লিভারে দেয়। হ্যাঁ, এবং হচ্ছিল সামগ্রিক বিপাকীয় দক্ষতা, মানে হচ্ছিল মেটাবলিক ইফেক্টিভনেস যা আছে তা বৃদ্ধি করে। হ্যাঁ, একই সঙ্গে হচ্ছিল লিভার এবং প্যানক্রিয়াসের কার্যক্ষমতা সমন্বয় ঘটায় এবং হচ্ছিল যে কার্বন ডাইঅক্সাইড এবং গ্লুকোজ বিপাক, যেটা হচ্ছিল গ্লুকোজ মেটাবলিজম বলি, তার ভারসাম্য বজায় রাখে। ঠিক আছে। লিম্ফ সিস্টেমের হচ্ছিল যে আমার S13 হচ্ছিল টিস্যু ড্রেনেজ সিস্টেম এবং হচ্ছিল যে লিম্ফ সিস্টেমের হচ্ছিল টিস্যু ড্রেনেজ সিস্টেম এবং হচ্ছিল ইন্টারসেপ্টালশিয়াল ফ্লুইড ডায়ামিক্স। এগুলা আপনাদের কাছে হয়তো বা কারো কাছে নতুন লাগতে পারে, ভয়ের কিছু নাই। হ্যাঁ, এগুলো ছিল যে আমাদের যে লিম্ফ সিস্টেমের মানে কিছু আছে যে ফ্লোতে কাজ করে, আর কিছু আছে যারা হচ্ছিল যেমন ধরেন হচ্ছিল লিম্ফ নোডে যখন মানে কি বলে আমার এই যে বজ্র পদার্থগুলা, মানে হচ্ছিল লিম্ফ ফ্লুইডগুলা যখন টক্সিক গুলো হচ্ছিল যখন জমা হয়, হ্যাঁ, তখন একটা নির্দিষ্ট মাত্রার ফ্লুইড সে দেহের থেকে বের করে দেয়। তো এইটারই বলে হচ্ছিল যে আপনার মেনলি হচ্ছিল ইন্টারসেপ্টালশিয়াল ফ্লুইড ডায়নামিক্স, মানে হচ্ছিল যে মানে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট জমা হওয়ার পরে সে হচ্ছিল অ্যাক্টিভ হয়, তার আগ পর্যন্ত সে এইটারে জমা করতে থাকে। তো আমার স্ক্রোফোলোসো 13 বা S13টা হচ্ছিল যে এই যে
লিম্ফ নোড গুলাতে মানে হচ্ছিল যে লিম্ফ নালীর থেকে বিভিন্ন রকম নোট আপনারা চিত্রে একদম শেষের কোণার দিকে দেখতে পারবেন যে হচ্ছিল যে এই নোটটা বড় করে দেওয়া আছে। তো এই নোটগুলোর ভিতরে আমার হচ্ছে টক্সিক গুলো এসে জমা হয়। জমা হওয়ার একটা পর্যায়ে এই নোটগুলা একটা সময় বুঝতে পারে যে হচ্ছিল যে আমার দেহে হচ্ছিল যে বিষাক্ত পদার্থের পরিমাণ বেশি হয়ে গেছে, এখন রিলিজ করতে হবে। তখন সে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পুরা টক্সিক মানে হচ্ছিল যে বিষগুলো হচ্ছিল সে একেবারে রিলিজ করে না, অল্প অল্প করে, যাতে হচ্ছিল দেহের কোনো প্রকার ক্ষতি না হয় এইভাবে সে হচ্ছিল রিলিজ করে। সে যদি একবারে সবগুলা রিলিজ করে দিত তাহলে আমাদের দেহ হচ্ছিল বিষক্রিয়া আক্রান্ত হয়ে বিভিন্ন রকম মানে হচ্ছিল স্কিন ডিজিজ সহ ইন্টারনাল আরো বিভিন্ন রকম ডায়রিয়া, আমাশা, ম্যালেরিয়া আরো বিভিন্ন রকমের ডিজিজ মানুষ কিছুক্ষণের ভিতরেই মারা যেত। যার কারণ হচ্ছিল যে এই লিম্ফ নোড গুলোর ভিতরে হচ্ছিল যে কিছু ইন্টার ইন্টার ইন্টারসেপ্টিয়াল হচ্ছিল যে থাকে, সুইচের মতো থাকে, যারা হচ্ছিল বুঝতে পারে যে এখন এই মুহূর্তে হচ্ছিল যে আমার ডিটক্সিফিকেশন করতে হবে, না করলে দেশ বলে দেহ আমার হচ্ছিল যে কি বলে টক্সিক হয়ে যাবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছিল সেই করে উন্নতি সাধন করে এবং হচ্ছিল যে তাদেরকে বুঝার ক্ষমতা করে। এর সাথে হচ্ছিল যে কোষের হচ্ছিল বর্জ্য অপসারণ কার্যকর ভূমিকা রাখে, ইমিউনিটি রিসিপশন পুনর্গঠন করে এবং এই প্রক্রিয়ার মাধ্যমে দীর্ঘস্থায়ী প্রদাহজনিত যত ধরনের সমস্যা আছে, দেহের জ্বালাপোড়া হোক, সেটা বিভিন্ন যত জায়গায় মানে জ্বালাপোড়া আছে, এই জ্বালাপোড়া হ্রাস করে। বিশেষ করে হচ্ছিল আপনারা দেখবেন হচ্ছিল আমাদের যারা ডায়াবেটিস রোগী আছে তাদের বার্নিং সেশনটা কিন্তু ব্যাপক। হাত পায়ে জ্বালা, ডায়াবেটিসের পরিমাণটা বাড়লে হচ্ছিল তাদের স্কিনের নিচে হচ্ছিল যে বার্নিং সেশন হয়, জ্বালা পোড়া করে। তো সেই জ্বালা পোড়ার হচ্ছিল তারা কি করে, হ্রাস করে। S13রা হ্রাস করে এবং তার সাথে কি হচ্ছে দেহের অভ্যন্তরীণ হচ্ছিল যে পরিশোধন ব্যবস্থা আছে, এই পরিশোধন ব্যবস্থাটা হচ্ছিল সক্রিয় করে। এর সাথে আমার যেটা হচ্ছিল ব্লাড এবং হচ্ছিল মেটাবলিজম, ব্লাড এবং মেটাবলিজমের উপরে প্রভাব এর হচ্ছিল যে গভীর, মানে কিভাবে সে নিয়ন্ত্রণ গভীর এবং হচ্ছিল নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছিল গ্লুকোজ, ব্লাডে যে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, এই গ্লুকোজ এর মাত্রাকে সে হচ্ছিল নিয়ন্ত্রণ করে। ব্লাডে যদি ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায়, ইউরিক অ্যাসিডের মাত্রা সে নিয়ন্ত্রণ করে এবং হচ্ছিল সামগ্রিকভাবে ডিটক্সিফিকেশন করে, মানে হচ্ছিল ব্লাডে যে আমার যে পরিমাণ বর্জ্য পদার্থ জমা হয় সেই বর্জ্য পদার্থ হচ্ছিল লিম্ফের মাধ্যমে তারা লিম্ফ নোডে নিয়ে যায়। ঠিক আছে, এবং হচ্ছিল কি বলে এর ফলে হচ্ছিল দেহের অভ্যন্তরীণ জৈবিক পরিবেশ, যেটা হচ্ছিল ইন্টারনাল বায়োলজিক্যাল মিলিয়া বলা হয়। ঠিক আছে, তার হচ্ছিল যে অধিক স্থিতিশীল করে, ভারসাম্যপূর্ণ করে এবং হচ্ছিল কার্যক্ষমতা বাড়ায় দেয়। স্ক্রোফলোসো 13 হচ্ছিল যে এন্ডোক্রাইন সিস্টেম, যেটা আমাদের যে এন্ডোক্রাইন সিস্টেম আছে, এই এন্ডোক্রাইন সিস্টেমের উপর হচ্ছিল সূক্ষ্ম এবং গভীর নিয়ন্ত্রণ ব্যবস্থার নিয়ন্ত্রণ করে, মানে হচ্ছিল প্রভাব ফেলে আর কি। যেখানে ধরেন প্যানক্রিয়াস, পিটুইটারি গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড এবং হচ্ছিল যে নিউরো অ্যাড্রিনাল অক্সগুলো আছে, তাদের কার্যক্ষমতার হচ্ছিল যে সমন্বয় সাধন করে। এই সমন্বয়ের প্রভাবে হরমোন নিঃসরণ, যে হরমোনাল সিক্রেশন যেটা আছে, ইমব্যালেন্স আমরা অনেক সময় বলি না, মানে ইমব্যালেন্স হরমোনাল সিচুয়েশন হয়েছে, এই ইমব্যালেন্সে হচ্ছিল সে ব্যালেন্স করে। মেটাবলিক বিপাকীয় সংকেত যেটা আছে সেই পরিবহন প্রক্রিয়ারে হচ্ছিল স্থিতিশীল করে, যার ফলে গ্লুকোজ এর মাত্রারে হচ্ছিল নিয়ন্ত্রণ করা সম্ভব হয় এবং হচ্ছিল যে সুষম অবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হয় দেহের ভিতরে। বিশেষত হচ্ছিল যে
কার্বোহাইড্রেট বিপাকীয়, যেটা হচ্ছিল কার্বোহাইড্রেট মেটাবলিজম এর যে অস্থিরতা এবং হচ্ছিল যে ইনসুলিন সম্পর্কিত ডিসরেগুলেশনের ক্ষেত্রে এটি একটি পূর্ণ গঠনমূলক এবং নিয়ন্ত্রক ভূমিকা পালন করে। ঠিক আছে, বিভিন্ন রকম গ্ল্যান্ড মানে এবং হচ্ছিল যে কোষীয় নিঃসরণ প্রক্রিয়া, হ্যাঁ, যেটা হচ্ছিল সেলুলার সিক্রেশন প্রসেস আমরা বলি। ঠিক আছে, এই সেলুলার সিক্রেশন প্রক্রিয়াগুলোর হচ্ছিল যে কি বলে S13 হচ্ছিল যে মডুলেটরি প্রভাব ফেলে, সৃষ্টি করে, যার ফলে দেহের অভ্যন্তরীণ হচ্ছিল যে হিউমারাল ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। এর সঙ্গে হচ্ছিল যে কিডনি এবং হচ্ছিল মূত্রতন্ত্রের ইউরিনারি ট্র্যাক্ট যেটা বলি, সেটা হচ্ছিল যে ফিল্ট্রেশন এবং হচ্ছিল এক্সক্রেটরি কার্যক্ষমতার উন্নয়ন সাধন করে। তার সাথে হচ্ছিল নাইট্রোজেন যে টক্সিন আছে এবং হচ্ছিল মেটাবলিক ওয়েস্টেজ যে পার্টস বা প্রোডাক্টগুলো আছে তার হচ্ছিল নির্গমন এবং সুসংগঠিত করতে কার্যকর ভূমিকা রাখে। কোষীয় স্তরের মানে সেলের যে লেভেলগুলো আছে এই লেভেল হচ্ছিল টিস্যু পুনর্গঠন এবং হচ্ছিল যে কোষের মেরামত প্রক্রিয়াকে উদ্দীপিত করে, যার ফলে হচ্ছিল দীর্ঘস্থায়ী বিপাকীয় দুর্বলতা এবং হচ্ছিল কোষের অবক্ষয়জনিত অবস্থা দেহের পুনরুদ্ধার ক্ষমতা বৃদ্ধি করে। আমরা জানি হচ্ছিল ডায়াবেটিস কিন্তু দুই প্রকার, একটা হচ্ছিল যে টাইপ 1, একটা হলো টাইপ 2। তো একটা হচ্ছিল যে আমার প্যানক্রিয়াসের কি বলে ইনসুলিন তৈরির প্রক্রিয়া নষ্ট হয়ে যায়, মানে হচ্ছিল যে ইনসুলিন প্যানক্রিয়াস হচ্ছিল যে ইনসুলিন ওই পরিমাণ উৎপাদন করতে পারে না যে পরিমাণ হচ্ছিল যে আমার দেহের জন্য প্রয়োজন। আরেকটা হচ্ছিল প্যানক্রিয়াস ইনসুলিন ঠিকই তৈরি করতে পারতেছে, বাট আমার দেহের যে কোষগুলো আছে সেই কোষগুলা এই মানে হচ্ছিল ইনসুলিন নিতে পারে না। দ্যাট মিনস হচ্ছিল তার যে মানে আমাদের যে কোষ আছে এই কোষগুলা তার সিস্টেমটা হচ্ছিল দুর্বল হয়ে যায় বা হচ্ছিল সেটা ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয়। তো আমাদের S13 এই দুইটা জায়গাতেই কাজ করে। একটা হচ্ছিল যে আমার প্যানক্রিয়াসে যদি ইনসুলিন উৎপাদন ক্ষমতা কমে যায় সেই ক্ষেত্রে হচ্ছিল উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে। আর একটা হচ্ছিল যদি সেল হচ্ছিল যদি হচ্ছিল আমার মানে ডিস্ট্রাক্ট হয় বা হচ্ছিল যে সেলের যদি হচ্ছিল যে ইনসুলিন ধারণ ক্ষমতা বা ইনসুলিন নেওয়ার ক্ষমতা যদি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছিল সে এইটারে রিজেনারেট করে, হ্যাঁ, মানে হচ্ছিল যে টিস্যুগুলো রিজেনারেট করে, কোষ মেরামত করে এবং হচ্ছিল যে এই বিপাকীয় মানে হচ্ছিল যে ক্রনিক মেটাবলিক যে উইকনেসগুলো আছে এবং কোষের যে অবক্ষয় যে বিষয়গুলো আছে সেগুলোরে সে পুনরুদ্ধার করে, রিস্টোরেটিভ যেটা হচ্ছিল রিস্টোর করে, হ্যাঁ, রিজেনারেট করে এবং পুনরুদ্ধার করার পরে এবং তার কার্যক্ষমতারে আবার বৃদ্ধি করে, পুনর্জীবন দান করে হচ্ছিল যে আমার এই সেলগুলারে। সো দ্যাটস ওয়াই তখন কি হবো, তখন হচ্ছিল যে আমার যে মানে প্যানক্রিয়াস ভালো আছে, প্যানক্রিয়াস হচ্ছে ইনসুলিন যে সিক্রেশন করতেছে সেই ইনসুলিন তখন হচ্ছিল যে আমার এই কোষ বা সেলগুলো হচ্ছিল তখন নিতে পারবে এবং আমার ডায়াবেটিস তখন নিয়ন্ত্রণে আসা শুরু করবে বাহির থেকে। মানে যেমন হচ্ছিল প্যানক্রিয়াস যেমন হচ্ছিল ইনসুলিন যদি উৎপন্ন না করতে পারে তাহলে হচ্ছিল কি করতে হয়, কি আমার হচ্ছিল ইনসুলিন বাহিরের থেকে পুশ করতে হয়, নিতে হয়, হ্যাঁ। আর ইনসুলিন উৎপন্ন করতেছে বাট হচ্ছিল যে আমার দেহ নিতে পারতেছে না, মানে সেল নিতে পারতেছে না, সেই ক্ষেত্রে এই সেলগুলোরে সে হচ্ছিল তারা ঠিক করে এবং ইনসুলিন নেওয়ার ক্ষমতারে বৃদ্ধি করে। ঠিক আছে, তো সেলের ক্ষেত্রে হচ্ছিল এই ছিল মানে এর সেলের দেহের হচ্ছিল ধরেন যেমন পিত্ত, তারপর হচ্ছিল যে আমার দেহের হচ্ছিল যে কি বলে এটারে বাত মানে গাউট, হ্যাঁ, এই ধরনের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা মানে হচ্ছিল ডায়াবেটিস মেলিটাইটিসের কারণে যদি হচ্ছিল এই ধরনের প্রবলেম হয় সেই প্রবলেমগুলো S13
সূক্ষ্মভাবে সলভ করতে পারে। ঠিক আছে? হ্যাঁ, তারপর হচ্ছিল ধরেন হচ্ছিল যে আমার কি বলে মানে হচ্ছিল যে মাল্টি 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 সিস্টেম রেগুলেশন পদ্ধতি হচ্ছিল সে ঠিক করে, যেহেতু হচ্ছিল যে ঠিক করে হচ্ছিল বায়ো এনার্জি গুলারে উপরে প্রভাব ফেলে, যা এতে করে হচ্ছিল দেহের মানে যত ভারসাম্যহীনতা তৈরি হয়েছিল ডায়াবেটিস মেলাইটিসের কারণে, তা হচ্ছিল নিয়ন্ত্রণে নিয়ে আসে। হ্যাঁ, এবং আসলে ধরেন বিভিন্ন রকম উপসর্গ হচ্ছিল যে কমায় নিয়ে আসতে সাহায্য করে হচ্ছিল যে আমার এই S13। এই রেমেডিটা হচ্ছিল সামগ্রিকভাবেই মানে হচ্ছিল যে মেটাবলিক প্রসেসটার হচ্ছিল পুনর্গঠন করে, এর মাধ্যমে হচ্ছিল শক্তি উৎপন্ন করে এবং হচ্ছিল পুষ্টির ব্যবহার, হ্যাঁ, নিউট্রিশন ইউটিলাইজেশনের যে ক্ষমতা এবং মানে যে ক্ষমতার হচ্ছিল দক্ষতাটারে সে হচ্ছিল বৃদ্ধি করে, যার ফলে দীর্ঘস্থায়ী ক্লান্তি, বিপাকীয় হচ্ছিল যে অবনতিগুলো ঘটে এবং কোষীয় যে দুর্বলতা তার হচ্ছিল ধীরে ধীরে হ্রাস পাওয়া শুরু করে। হ্যাঁ, এবং একই সাথে এটি হচ্ছিল লিভার, কিডনি, প্যানক্রিয়াস এবং হচ্ছিল ইন্টেস্টাইনের সমন্বিত কার্যকারিতার হচ্ছিল যে পুনঃস্থাপন করতে সাহায্য করে, যার ফলে দেহের সামগ্রিক ডিটক্সিফিকেশনের প্রক্রিয়ারে অধিক কার্যকর এবং সুসংগঠিত করে। স্নায়বিক প্রশমন মানে হচ্ছিল পরিপাক, স্বস্তি এবং হচ্ছিল ধরেন বিপাকীয় স্থিতিশীলতা প্রদানের মাধ্যমে এটা দেহের তাৎক্ষণিক কার্যগত ভারসাম্য উন্নয়ন করে এবং হচ্ছিল যে দীর্ঘমেয়াদী অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা, যেটা হচ্ছিল যে রেগুলেটর সিস্টেম হিসেবে আমরা জানি, এটার হচ্ছিল পুনর্গঠিত করতে সাহায্য করে এবং যার কারণে আমাদের কি দেহের হোমোস্ট্যাটিক্স প্রতিষ্ঠিত হয়, মানে হচ্ছিল দেহের যাবতীয় অঙ্গের কার্যক্ষমতার ভারসাম্য স্থিতিস্থাপকতায় আসে। এক কথায় বলতে গেলে আমরা বলতে পারি যে S13 একটি হচ্ছিল যে উন্নত মানের মাল্টি সিস্টেম বায়োরেগুলেটর কম্পাউন্ড রেমেডি হিসেবে উল্লেখ করা হয়েছে, যেখানে হচ্ছিল সমন্বিত বায়ো এনার্জি এবং সিক্রোনাইজেশনের মাধ্যমে নিউরোমেটাবলিক নেটওয়ার্ককে পূর্ণ সক্রিয় এবং হচ্ছিল সমন্বিত করে। হ্যাঁ, আমরা কিন্তু খুব ভালো করে জানি যে দীর্ঘদিন ডায়াবেটিসে ভোগার কারণে যে রোগীগুলো ভোগেন তাদের ভোগার কারণ হচ্ছিল তাদের কিন্তু হচ্ছিল নিউরো প্রবলেমও হয়ে থাকে। নিউরো প্রবলেমের ভিতরে অনেকগুলো আছে, যেমন হচ্ছিল যে উপরের ত্বক অবশ ভাব, এছাড়া হচ্ছিল যে হাত এবং পায়ের ভারসাম্যহীনতা, এর পাশাপাশি হচ্ছিল যে ধারণা হচ্ছিল যে পায়ে বিভিন্ন ধরনের অবশ ভাব এবং অনেক রোগী আছে দেখা গেছে হাঁটতে গিয়ে তারা পায়ে ব্যথা পাইছে বা তাদের পা কেটে গেছে, কিন্তু সে জানেই না যে তার পা কেটে গেছে, অনেক পরিমাণ রক্ত বের হয়েছে কিন্তু সে জানে না। তো এগুলা সব নিউরো মানে ডায়াবেটিক বলে। তো হচ্ছিল যে তো এগুলো হচ্ছিল যে আপনার মানে S13 এর মাধ্যমে S13 আমরা যদি সঠিকভাবে রোগীর উপর প্রয়োগ করতে পারি তো এই প্রবলেমগুলা আসলে মূলত সলভ করা সম্ভব এবং একজন রোগীরে সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব। হ্যাঁ, তো এই ছিল S13 এর আজকের ক্লাস। হ্যাঁ, তো আজকের ক্লাসটা মানে এত সুন্দর ক্লাস আমি আসলে যে জায়গা থেকে আপনাদেরকে করাইছি সেটা হচ্ছিল এই বই থেকে। এই বইয়ের ভিতরে হচ্ছিল যে এই জিনিসগুলো আছে এবং এতদিন যাবত আপনাদের যে নোটগুলো দিছি তা এই বইয়ের মাধ্যমেই দিছি। হ্যাঁ, এই তো এই বইতে আসলে 38টা মেডিসিনের পাশাপাশি 27টা মেডিসিনের
ডিটেলসে না, সংক্ষেপ, বাট হচ্ছিল যে যতটুকু না হলেই না আমি ততটুকু অ্যাড করছি। এই বইটা প্রথমে করতে গিয়া হচ্ছিল যে প্রায় 1350 পৃষ্ঠার মতো হয়েছিল, পরে সেগুলারে আরো শর্ট করতে 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 এখন লাস্ট পর্যন্ত কি বলে হয়তোবা 650 পৃষ্ঠার মতো হয়েছে। বইটা অনেক মোটা, আরো ওই জায়গায় মডিফিকেশনের কাজ চলতেছে। তো আপনারা হয়তোবা 2-3টা নোট পড়ছেন, পুরা কিছুটা বোঝার চেষ্টা করছেন, সেখান থেকে আরো সংক্ষেপ করা হয়েছে। আজকে কি বলে S13 হচ্ছিল যে আপনাদেরকে শর্ট ভার্সনে দেওয়া হয়েছে, মানে বলা হয়েছে, বাট যতটুকু বলছি পুরাটাই হচ্ছিল এই বইয়ের ভিতর থেকেই বলছি। তো আশা করি আজকের ক্লাসটা আপনাদের কাছে ভালো লাগছে। আমি এটার হচ্ছিল যে একটু প্রেজেন্টেশন আকারে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। জানি না কেমন লাগছে, বাট আমি নিজে খুব অসুস্থ, মেহেদি ভাই খুব ভালো করে জানে। তারপরেও আমি একটা কি বলে ছোটখাটো ইয়া দিলাম যে হচ্ছিল যে আসলে শুধু লেকচারের মাধ্যমে না, এর পাশাপাশি যদি পিকচার বা হচ্ছিল কিছু জিনিস বিষয়গুলো অ্যাড করা যায় তাহলে হচ্ছিল যে আর একটু ভালোভাবে মনে থাকে। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আপনাদের ক্লাসগুলো ভালো লাগছে। তো কার কেমন লাগছে একটু যদি আপনারা জানাইতেন, আমার মানে শুনতেও হয়তো বা ভালো লাগতো, বা হচ্ছিল যদি কারো আরো কোনো পরামর্শ থাকে সেই পরামর্শ আপনারা আমাকে দিতে পারেন। জি প্লিজ। ভালো, খুব ভালো হয়েছে। নতুন একটা বিষয় জানা গেছে যে ডায়াবেটিক্স এর উপরে যে একটা স্পেশাল হলো, এখানে বেশি কার্যকর। বর্তমান তো সুগারের পেশেন্ট বেশি, তো দুই ধরনের ডায়াবেটিক্স এর উপরে যে কাজ করে, এটা প্রয়োগ করে দেখতে হবে। আমার হলো যে আলোচনা আমরা শুনলাম, ভালো লাগলো, কিন্তু যারা প্র্যাকটিস করেন তারা মেডিসিনটা কালেকশন করে বা নিজে তৈরি করে প্রয়োগ শুরু করে দেন। তার কারণ ডায়াবেটিক্স এর পেশেন্ট কিন্তু ঘরে ঘরে আশেপাশে আছেই, চেম্বারে তো আছেই, তাছাড়াও আছে। এই জন্য এই অনুরোধ আমার রইলো। তো ভালো লাগছে, বিস্তারিত আলোচনা সুন্দর হয়েছে। ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম জানাত ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ক্লাসটা অনেক সুন্দর হয়েছে। আর আপনি যেটা বললেন যে হলো এই ডায়াবেটিসদের যে না জ্বালাপোড়া, আমার মার তো এই প্রবলেমটা অনেক। হুম। জ্বালাপোড়ার কারণে দেখা যায় অনেক সময় অনেক ওষুধ দেই, কমে আবার বেড়ে যায়। তো যে এই শরীরের বা হাত পায়ে জ্বালাপোড়ার জন্য S13 কিভাবে দিব? এইটা S13 এর সাথে, S13টা হচ্ছিল আপনার D5 এ দিবেন, হ্যাঁ, এর সাথে হচ্ছিল বিটারে আপনি 1000 পাওয়ারে দিবেন, তার সাথে হচ্ছিল C17 যেটা আছে, C17 হচ্ছিল 1000 বা 10,000 পাওয়ারে মেডিসিন দিবেন। তাহলে হচ্ছিল যে আমার মানে ডায়াবেটিস, কারণ হচ্ছিল যে ডায়াবেটিসের উপরে কাজ করবে। আপনারা খুব ভালো করে একটা জিনিস জানেন যে ডায়াবেটিস কিন্তু হচ্ছিল মানে বিশৃঙ্খল জীবনের জন্য ডায়াবেটিসটা মানে বেশিরভাগ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হয়, হ্যাঁ, মানে অতিমাত্রায় দুশ্চিন্তা, ঘুম, নাওয়া খাওয়া সবকিছুই তাদের জীবনের কোনো ধরনের কোনো প্রকার কন্ট্রোল থাকে না, এবং ডায়াবেটিস রোগীদের ট্রিটমেন্ট করা খুব ডিফিকাল্ট একটা জিনিস, হ্যাঁ। তো এর জন্য মানে হচ্ছিল যে সবচেয়ে বড় জিনিস হচ্ছিল যে আপনার শত্রুকে আপনাকে চিনতে হবে। আপনার কাছে অস্ত্র আছে, সব আছে, বাট হচ্ছিল যে আপনি যদি আপনি শত্রু না চিনেন তাহলে সেই ক্ষেত্রে আপনার শত্রু আপনার সামনে দিয়ে ঘোরাফেরা করবে, বাট আপনি তারে মানে ধরাশায়ী করতে পারবেন না। হ্যাঁ, আপনার ট্রেনিং আছে, সবকিছু আছে, বাট আপনি শত্রু চিনেন না। তো ডায়াবেটিসকে আপনাকে চিনতে হবে আগে, চিনতে পারলেই, হ্যাঁ, তাহলে হচ্ছিল যে আপনি কি বলে এই ডায়াবেটিস রে হচ্ছিল ডায়াবেটিস রুগীরে মানে ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন। এর পাশাপাশি কায়িক পরিশ্রম অবশ্যই করতে হবে। তার পাশাপাশি হচ্ছিল আনুষঙ্গিক যে উপসর্গগুলো দেখা দেয় সেই উপসর্গের মাফিক তাদেরকে মেডিসিন দিতে হবে। হ্যাঁ, S7 মানে হচ্ছিল যে কি বলে S13 একাই ডায়াবেটিসের জন্য যথেষ্ট মেডিসিন না। এর পাশাপাশি মানে তাদের আরো বিভিন্ন উপসর্গর মানে হচ্ছিল যে এই উপসর্গ অনুযায়ী তাদেরকে ওই মেডিসিনগুলো অ্যাপ্লাই করতে হবে এবং নিয়ন্ত্রিত জীবন ব্যবস্থায় ফিরে আসতে হবে। অ্যান্ড S13 মেডিসিন খায়া মানে কি বলে এক গ্লাস শরবত খাইলো বা এক কাপ চা খাইলো 3 চামচ চিনি দিয়া কাজুবো?
এই জায়গাগুলা বুঝতে না, হবে, জানতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ওনার ডায়াবেটিস কন্ট্রোলে আছে। অনেক সময় ডায়াবেটিস বরং চার নিলে যায় মানে একবার অবশ হয়ে যায়, কথা বলতে পারে না, তখন চিনি খাওয়াইতে হয়। হুম, ঠিক আছে। জ্বালা পোড়ার জন্য ছিল যে আপনারা S13 টারে D5 এ ইউজ করবেন, এর পাশাপাশি বিটাকে ইয়েতে দেখবো যে 30 ml বোতলে 30 ml এ করতে পারেন, সমস্যা নেই। আর হচ্ছে ওই যে যেটা